নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে মূলত অনেক দিন পর আমি ভিডিও করছি। ভিডিও করার কারণ হচ্ছে অনেক ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছো WBHRB বোর্ডের তরফ থেকে স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম বোথ জিএনএম এবং বিএসসি, সবাই এই মুহূর্তে একটা প্রচণ্ড রকমের হতাশাগ্রস্ত অবস্থাতে আছে যে এরপর কি হবে বা এরপর আমরা কি করব। তো এই যে চিন্তা ভাবনাটা, এটা সত্যিই থাকার বিষয় যে এরপর তাহলে কি করব। কারণ সবাই জানো যে 2022, 23 এবং 2024 যেখানে তিনটে ব্যাচের মাত্র ভ্যাকেন্সি ছিল জিএনএমদের 2000 এবং বিএসসিদের ক্ষেত্রে সেটা আর একটুখানি বেশি। তো সেক্ষেত্রে এটা বলার ব্যাপার যে তিনটে ব্যাচ থেকে যদি 2000 জন সিট থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবেই, এটা আগে থেকে সবারই জানা। কিন্তু সেখানেও কোনো সমস্যা কিন্তু ছিল না। এরপর যে সমস্যাটা হলো সেই সমস্যাটা হচ্ছে যে কোশ্চেন পেপার। যিনি কোশ্চেন পেপার মানে যারা করেছেন অবভিয়াসলি কোশ্চেন পেপার ভালো করেছেন, সেই সম্পর্কে যেহেতু 50 থেকে 55,000 ক্যান্ডিডেট জিএনএমের, সেক্ষেত্রে তো কোশ্চেন পেপারটা এই রকমই এক্সপেক্টেড, অবশ্যই এক্সপেক্টেড। কিন্তু কথাটা হচ্ছে কোনো কোনো শিফটের কোশ্চেন এতটাই টাফ ছিল যে ক্যান্ডিডেটরা কিন্তু সেই কোশ্চেনে হাত দিতে পারছে না। কেন পারছে না সেটা কোশ্চেনের ধরনগুলো তোমরা দেখেছো এবং জানো যে ওই জায়গায় কিন্তু সাধারণত বইয়ের যে নলেজ, সেই নলেজ দিয়ে সেই জায়গাটাকে কিন্তু কভার করা সম্ভব নয়। তুমি জানো মেড সার্চ, কিন্তু তোমাকে দিচ্ছে জিকে। তো অবভিয়াসলি সেই জায়গাটা কিন্তু একজন জিএনএম ক্যান্ডিডেটের পক্ষে ওই টাফ সিচুয়েশনটাকে ক্র্যাক করা খুব কঠিন। এবার তুলনামূলকভাবে বিএসসিদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটাও কিন্তু জটিলই ছিল, কিন্তু বিএসসিদের সমস্যাটা কোথায় নেই, কারণ ওরা একটা কোশ্চেন পেপারে সবাই পরীক্ষা দিয়েছে, অতএব ওদের যে মূল্যায়নটা হবে সেটা একটা কোশ্চেন পেপারের উপর সবার মূল্যায়ন হবে। হতে পারে সেখানেও 2023, 2022, 24 সব ব্যাচগুলোই আছে, তিনটে ব্যাচ। অবভিয়াসলি যারা হয়তো ফ্রেশার্স তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু তবুও কোথাও একটা জায়গা থেকে যাচ্ছে যে তিনটে ব্যাচের মধ্যে যদি এক্সামটা হয় তাহলে সেই ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস কিন্তু আসবেই। কিন্তু তুলে রাখলাম জিএনএমদের কথা, যেখানে ছেলে মেয়েগুলো খুব ভালোভাবে পড়াশুনো করেও আজকে কিন্তু তাদেরকে এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কারণ এখন সিএচওর যা কন্ডিশন, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হচ্ছে এবং ইন্টারভিউ দিতে হচ্ছে, কোনো কোনো জায়গায় তো সিবিটিও দিতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা জিএনএম ট্রেনিং করা ছেলের বা একটা জিএনএম ট্রেনিং করা মেয়ের মাথায় কিন্তু হাত পড়তে বাধ্য যে এরপর তাহলে আমি কী করব। না আমি পাচ্ছি সিএচও করতে, না আমি পাচ্ছি গ্রেড 2 করতে, না আমি পাচ্ছি সেন্ট্রালের কোনো এক্সাম দিতে, কি এইমস কি ইএসআইসি এই টাইপের কোনো এক্সাম দিতে, সত্যি তো কিছু নেই। তাহলে জিএনএম ট্রেনিং করে লাভটা কী হলো? আলটিমেটলি এই কথাটাই কিন্তু এখন সবার মনের মধ্যে আসছে যে জিএনএম ট্রেনিংটা করে লাভ কী হলো। তো অবশ্যই দুর্ভাগ্য তাদের যাদের শিফটের কোশ্চেন অনেক হার্ড ছিল। সব শিফটের কোশ্চেন কিন্তু হার্ড ছিল না, কারণ পার্সোনালি আমি যাদেরকে পড়িয়েছি তাদের থেকে অনেকে বলেছে কোশ্চেন ভালো এসছে দিদি, তোমার সাজেশন থেকে এসছে কিছু কিছু জিনিস, ভালো পরীক্ষা হয়েছে। আবার অনেকে বলেছে যে দিদি কোশ্চেন একটু হার্ড ছিল, জিকে টাইপের কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনগুলো তো অবভিয়াসলিভাবে জিকে টাইপের কোশ্চেনগুলো কারো পক্ষেই পড়া সম্ভব নয়, হয়তো খুব রেয়ারলি হার্ডলি হয়তো সেখানে 2 থেকে 5 জন সেই জিকেগুলোকে হয়তো করতে পারবে, যারা থরলি বই পড়েছে। বইয়েও হয়তো সেই কোশ্চেনগুলো আছে কিনা সন্দেহ আছে যে কোন বইটাতে আছে, মানে কোন টাইপের বইয়ে আছে। অনেকগুলো তো টেক্সট বুক থাকে, তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই। কোনো শিফটে জটিল হয়েছে, কোনো শিফটে কোশ্চেন একটু সহজ হয়েছে। নর্মালাইজেশনের যে ব্যাপারটা আছে, যে নর্মালাইজেশন করে খুব একটা ভীষণ লাভ হয়ে যাবে, একটা কোশ্চেন পেপার 40 হয়তো কেউ পেয়েছে, সেটা তার 60 হয়ে যাবে বা 50 হয়ে যাবে, এরকম কিন্তু ভাবার কোনো জায়গা নেই। আমি ডিমোটিভেট করছি না, কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে 40 আর 50-এর মধ্যে কিন্তু অনেকটা ফারাক, এতটা নাম্বার নর্মালাইজেশনে হবে না। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা আছে যে নর্মালাইজেশনের জন্য মেনলি হচ্ছে
অনেক কিছু ক্রাইটেরিয়া দেখে ওনারা কিন্তু নর্মালাইজেশনটা করবেন। এবার কিভাবে করবেন, কেমনভাবে করবেন, সবটাই ওনাদের ডিসিশন নর্মালাইজেশনের ব্যাপারটা। আর যারা এখন ঘরে বসে আছো বা সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই যে অনেকগুলো ব্যাচ কিন্তু পরপর বেরিয়ে গেছে, যার ফলে কোনো কোনো জায়গায় বেশিরভাগ জায়গাতেই এরকম লেখা আসছে যে 2021 সালের আগে যারা, তাদেরকে নেব, 2021-এর পরে যারা ট্রেনিং পাস আউট করেছে তাদেরকে আমরা সিএইচওতে ডাকবো না বা নিতে চাইছি না, বা আমরা শুধুমাত্র বিএসসিদেরকে আগে দেখব এবং 2021 সালের আগে যারা পাস আউট করে বসে আছে তাদেরকে দেখব। 2022, 23, 24 এই ব্যাচগুলো তো নতুন, এরা তো ফ্রেশার্স, তাহলে এই ব্যাচগুলোকে আমরা এখন দেখতে চাইছি না। তো এই ধরনের কিছু কিছু জিনিস কিন্তু আমার কানে আসছে, তা আমার স্টুডেন্টরাই আমাকে বলছে। আমি যাদের সাথে নিয়মিত আলোচনা করি, কনসাল্ট করি এবং আলোচনা করে যাদেরকে আমি ক্লাস করাই, সবাই আমরা স্টুডেন্ট, আমরা কেউই টিচার নই, কিন্তু তবুও কথাগুলো কানে আসলে খারাপ লাগবেই অবভিয়াসলি। তো সেই জায়গা থেকে জাজমেন্ট করে বলা যে এই যে জিনিসগুলো জায়গায় যেটা দাঁড়িয়ে আছে, এই ফলটা কিন্তু কোনো একটা WBHRB ক্যান্ডিডেটের নয়। আগে ভালো করে নিজেরা মাথাতে তোমরা ভাবো যে তোমরা যে যা জায়গায় দাঁড়িয়ে আছো আজকে, এই জায়গাটা কিন্তু তোমাদের ফল্ট নয়। বুঝতে পারছো যে কেন কথাটা বলছি? তোমাদের ফল্ট কিন্তু নয়। এই যে এত স্টুডেন্ট, এই স্টুডেন্ট বাড়ার কারণ কি? আগে চাকরি ছিল, এখন চাকরি নেই, অবশ্যই স্টুডেন্ট এবার কমতে বাধ্য হবে। কিন্তু সব কিছুর মানে সমাধান হয় না, বা সব কিছু করলে যে সেটার ফল পাবে সেইটা আশা কিন্তু মনের মধ্যে রাখবে না। আর হতাশা হবে জীবনে, হতাশা তো আসতেই থাকবে। হতাশা হওয়ার পর আবারও উঠে দাঁড়াবে। এদের মধ্যে কিছুজন হয়তো ইন্টারভিউতে ডাক পাবে, অনেকে পাবে না, কি হয়ে গেল তাতে? ইন্টারভিউতে ডাক পেলে না কি হয়ে গেল? জীবনের তো 22, 23, 24টা বছর কেটে গেল। এবার যে বছরগুলো বাকি আছে সেগুলো ভালো থাকার জন্য বাঁচতে হবে। তুমি চাকরি করে যে নিজেকে খুব ভালোভাবে হ্যাপি রাখতে পারবে এমনটা কিন্তু নয়। সবসময় চাকরি করলেই মাইন্ড ভালো থাকবে, সিএচও করলে ভালো থাকবে মাইন্ড, না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তুমি চাইলে নিজের মতো করে অনেক কিছু করতে পারো, সেই জায়গায় ফোকাস করো। কারণ এখন যা ক্যান্ডিডেট, এই গ্রেড টুর কথাটা তো আগে মাথা থেকে আউট করে দাও। নিজেকে ভাবো যে কিভাবে নলেজ গেইন করবে, কিভাবে নিজের নলেজ বাড়াবে, ডেলি স্টাডির মধ্যে কিভাবে তুমি নিজেকে রাখবে, সেই জায়গাটাকে আগে তোমাকে কভার করতে হবে। ডেলি স্টাডিটা কিন্তু দরকার। এই যে একটা জিনিস হলো না, তার দায়ী কিন্তু আবারও বলছি তুমি নিজে নাও। হয়তো মনে হবে যে কোথাও একটা প্রিপারেশন ছিল না, কিন্তু প্রিপারেশন থাকলেও যে হতে পারতো, তাহলে যারা ভালো ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু বলতো না যে পরীক্ষা খারাপ হয়েছে। সবাই বলছে পরীক্ষা খারাপ হয়েছে। হ্যাঁ, কিছুটা কাট অফ কম যাবে, কিন্তু কাট অফ যে খুবই কম যাবে এরকমও ব্যাপার নয়। কারণ আগেই বললাম যে শিফট ভ্যারি করছে। একটা শিফট যেটা ভালো হয়েছে, সেখানে যদি 7,000 জন ক্যান্ডিডেট একসঙ্গে এক্সাম দেয়, সেই 7,000-এর মধ্যে বেশ কিছুজন ক্যান্ডিডেট ওখানে পাবে। তাহলে কম সিট থাকলে সেই জায়গাটা কারোর পক্ষে এই জায়গার গ্যাপটা কিন্তু ফিল আপ করা সম্ভব নয়। না তো সম্ভব সেটা সরকারের, আর না তো সম্ভব হোল ওভার WBHRB ক্যান্ডিডেটের। তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে যারা জিএনএম করেছো এবং জিএনএম করার পর 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা সেন্ট্রালের জন্য ট্রাই করো। সেন্ট্রালের জন্য ট্রাই করো, আরআরবির জন্য ট্রাই করো, এমসের জন্য ট্রাই করো, কারণ এগুলো প্রতি বছর বার হয়। নেক্সট এবার কবে WBHRB থেকে রিক্রুটমেন্ট হবে নাকি আদৌ হবে না কেউ জানে না। কখন হবে, কিভাবে হবে কেউ জানে না। হয়তো সিলেবাস চেঞ্জ হতে পারে, হয়তো আবার জিকে ম্যাথ থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেন্ট্রালের এক্সামগুলো যেহেতু প্রতিটা এক্সাম হয়, প্রতি বছর হয়, তোমার একটা ফোকাস থাকবে যে না, আমি এই বছর পারলাম না, আমি নেক্সট ইয়ার অবশ্যই পারবো। এইটা বিশেষ করে যারা ছেলেরা আছো, তোমাদের মাইন্ড এটা সেট আপ করো যে তোমাদেরকে সেন্ট্রালেই চাকরি করতে হবে। ঠিক আছে? ছেলেদের অনেক টাফ, ছেলেদের যা কন্ডিশন, এত কম সিট এবং এত হিউজ ক্যান্ডিডেট, অনেক টাফ ওই কটা সিটের মধ্যে নিজেকে আনা। হ্যাঁ, টাফ কিছুই নয়, সবই পারবে, নিজেরা পারবে, কিন্তু একটু সময় লাগবে। সেই সময়টার যাতে বেশি সময় না লাগে সেজন্যই বলছি যে প্রতিদিন একটু একটু করে পড়াশোনাটা করো। আর সেন্ট্রালে ট্রাই করো, যখন WBHRBর এক্সাম আসবে তখন দেবে। তোমার তো প্রিপারেশন নেওয়াই থাকছে সেন্ট্রালের। আরআরবি সিট সংখ্যা খুবই কম এই বছর, যারা অ্যাপ্লাই করেছো বুঝতে পারছি অবস্থা খারাপ, কিন্তু পরীক্ষাগুলো তবুও তোমরা দাও। পরীক্ষাগুলো দিলে নিজের মনটা ভালো থাকবে। কিন্তু যদি তুমি ঘরে বসে থাকো না, এখন বেশিরভাগ মানুষই কিন্তু মেন্টালি ইল হয়ে যাচ্ছে,
ফিজিক্যালির থেকেও মেন্টালি ইল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখতে শিখতে হবে, নিজেকে আগে ব্যস্ত রাখতে শেখো এবং ডেলি লাইফস্টাইল লিড করো এবং ডেলি পড়াশুনোটাকে নিজের হ্যাবিটে আনো। তাহলে কিন্তু খুব বেশি পড়তে হবে না, 2 ঘন্টা পড়ো, ডেলি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়লেও সেটা তোমার লাইফে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো পার্টে কাজে লাগবে। আর সিএইচও যদি নাও পেয়ে থাকো, চাপ নেওয়ার কিছু নেই। সিএইচও যে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির চাকরি, খুব ভালো চাকরি, এরকম কিন্তু কিচ্ছু নয়। কোনো চাকরিই কিন্তু ভালো নয়, সব চাকরিকেই নিজেকে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হবে। তাই যারা পরীক্ষা খারাপ দিয়েছো তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, খারাপ দিয়েছো বলবো না, বলতে হয় যে পরীক্ষা ভালো দেওয়ার সুযোগ পাওনি। যারা পড়াশুনো করে হসপিটালে ডিউটি করে তার মধ্যে দিয়ে মানে পরীক্ষাগুলো দিয়েছো, তাদেরকে সত্যিই মানে অনেক ভালো লাগা রইল তাদের জন্য। অনেক কষ্টের মধ্যেও পরীক্ষা দিয়েও তারা নাইট ডিউটি করে রাত জেগে সেই জায়গাগুলো আজকে হতাশাতে পড়ছে। তাদের তো খারাপ লাগবেই না, যারা খেটে খেটে করেছে তাদের খারাপ লাগবেই। বাট যাদের ক্ষেত্রে সুযোগটা হয়ে উঠলো না এবারে, তারা নেক্সট টাইমের জন্য চেষ্টা করো। তবে ফ্র্যাঙ্কলি বলছি যে এরপর নেক্সট কখন যে WBHRB থেকে কোশ্চেনপত্র আসবে বা পরীক্ষা হবে সেরকম কোনো নির্দেশিকা কিন্তু নেই। অতএব WBHRBর ভাবনাটা মাথা থেকে আগে সরাও যে গ্রেড 2 চাকরি করব, এই ভাবনাটাকে আগে মাথা থেকে সরাতে হবে। যা চাকরি পাবে তাই করতে হবে। আরেকটা হচ্ছে সেন্ট্রালের ট্রাই করতে হবে। সেন্ট্রালের যদি ট্রাই করো তুমি WBHRB অনেকটা বেটার করতে পারবে হয়তো, জানি না, কারণ WBHRB যে কোশ্চেনগুলো পড়েছিল সেই ধরনের কোশ্চেন কিন্তু সেন্ট্রাল লেভেলের কোশ্চেনও কিন্তু আসে না। ওরা ইচ্ছে করেই WBHRB ইচ্ছে করেই এই ধরনের যে এক্সামের কোশ্চেন হয় সেটা টাফ করা হয়েছিল কোনো কোনো শিফটে। এবার নর্মালাইজেশন কীভাবে করবে সেটা তো বলতে পারছি না। তো দেখা যাক লাস্ট এন্ড টক একদম পুরো কী হয় জিনিসটা। কিন্তু খুব বেশি স্টুডেন্টও যে ইন্টারভিউতে ডাক পাবে সেরকমও কিন্তু নয়। তাহলে সেই ক্ষেত্রে নিজেদের মাইন্ডকে শক্ত রাখতে হবে যে হয়ে যাবে বা হবেই, এই আশা নিয়ে বসে থাকলে এখন চলবে না। নেগেটিভ কথা অনেকেরই লাগতে পারে যে আমি নেগেটিভ কথা বলছি, কিন্তু আজকের যে পরিস্থিতি 2026 নট 2025 অলরেডি এন্ড, তো সেক্ষেত্রে 2026-এর জায়গায় দাঁড়িয়ে তোমরা অনেক ম্যাচিউর, অনেক কিছু শিখছো। পরীক্ষা দিয়ে বছরের প্রথম দিন, একদম 2025-এর শেষ দিন, দুটো দিন কিন্তু তোমাদের দুটো দিক দেখিয়ে দিল যে কি হতে পারে এবার ফিউচারে। তো সেক্ষেত্রে চাপ নেওয়ার কিচ্ছুটি নেই, মনটাকে শক্ত করতে হবে, মেন্টালি হেলদি থাকতে হবে। মেন্টালি হেলদি থাকাটা খুব দরকার, না হলে কিন্তু কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবে না, কোনো কাজে ফোকাস করতে পারবে না। তো সবার জন্যই একটাই রিকোয়েস্ট, সবাই আবার পড়াশুনো শুরু করো, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নেক্সট টাইম আবার সবাই ভালো করে পরীক্ষা দাও, সবার ভালো হবে। সবাই কোনো দিক যদি ভগবান বন্ধ করে দেন তো আরেকটা দিক কিন্তু খোলা থাকে। তো সেই দিকটা নিজেকে খুঁজে নিতে হবে যে কোন দিকটা তোমার খোলা আছে, কোন দিকটাতে তুমি ইন্টারেস্টেড, কোন দিকে গেলে তোমার ভালো হবে। তুমি কি জিএনএম পড়ে এখান থেকে কি খুব ভালো কিছু করতে পারবে? না হলে তুমি পথ চেঞ্জ করে দাও, কারণ এখন যা সিচুয়েশন, এই জায়গায় পড়াশোনা করতে না পারলে টিকে থাকা খুব কঠিন। যদি ভালো না লাগে তোমাকে পথটাকে চেঞ্জ করে ফেলতে হতে পারে, খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কথা। তো হয় পড়ো, না হলে পথ চেঞ্জ করো নিজের। ঠিক আছে, সবাইকে আজকে এই পর্যন্তই ভিডিওটা করা, কারণ অনেকে ফার্স্ট্রেটেড আছে, আমি ফার্স্ট্রেটেড হতে বলছি না, শিফট অনুযায়ী কোশ্চেন সত্যিই হার্ড ছিল। আর একটাই কথা বলবো যে মেন্টালি হেলদি কিন্তু থাকতেই হবে। ধন্যবাদ সবাইকে।